এমনও ভালোবাসা চাই না রে, এমনও প্রীতি চাই না। তোর মতো এমন মানুষ, তোর মতো এমন মানুষ কারো যেন হয় না। এমন প্রীতি চাই না, এমনও ভালোবাসা চাই না রে, এমনও প্রীতি চাই না। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। আনন্দ, ভালোবাসা আর আড্ডায় ভরে উঠুক সবার জীবন। ঈদের এই আনন্দ ঘন সময়ে আপনাদের সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। আর আজকে আমার অতিথি হিসেবে আছেন আমাদের দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। সালমা আপু, ঈদ মুবারক। ঈদ মোবারক, কেমন আছো? খুব ভালো আছি, এবং এই যে ঈদের দিন তোমাকে পেয়েছি, এখন আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, এবং তুমি তো আমার ছোট ভাই সবসময়, এবং আমার ভালো লাগছে যে গতবার ঈদটাও তোমার সঙ্গে এই দিনে পার করেছি, এবং আজকেও আমার ভালো লাগছে। একটু পরে কি আমার পার্কে যাওয়া হবে? অবশ্যই যাব। আমরা কিন্তু আসলে অনেকদিন প্ল্যান করেছিলাম যে আসলে তোমার পার্কটাতে একটু ঘুরতে যাব, কিন্তু প্রতিবার কাজের ব্যস্ততায় আসলে যাওয়া হয় না। এবার নিশ্চয়ই আমরা যাব। ওকে, অগ্রিম দাওয়াত রইল। আরেকটা বিষয়, আজকে কিন্তু আমাদের ম্যাচিং হয়ে গেছে। আমরা ভাই বোন, ম্যাচিং তো হঠাৎ স্বাভাবিক। আচ্ছা আপু, সারা মাস তো অনেক ব্যস্ততায় কাটলো, রমজান মাস। তো এই ঈদের দিনটা আসলে যেভাবে কল্পনা করেছিলে তেমনটা কি যাচ্ছে? এই যে আমাকে যেমন দেখছো, একেবারে সকাল থেকে রান্না বান্না শুরু হয়েছে, এখন আবার এই যে চলে আসলাম মানে নিজের তোমাকে কাজে। কিন্তু একদম ঘরের মেয়ের মতোই লাগছে। ঘরের মধ্যে তো একটা মানুষ স্বাভাবিক একদম সাদামাটা থাকতেই পছন্দ করে। আর আমার মা বোনেরা যারা আছে, যারা রান্না বান্না করে, তারা জানে যে আসলে ছোটবেলাটার ঈদটা তো একটা অন্যরকম মজা। বড়বেলায় আসলে অনেক বেশি দায়িত্ববোধটা থাকে। যেমন এখন আমি চাইলেও আমার মাথায় আছে যে আমার বাচ্চারা কি খাবে। তো আমাকে রান্না করতেই হচ্ছে, রান্না বান্না নিয়ে চিন্তা করতেই হচ্ছে, না করলেও সেটা মাথায় আছে। তারপরে সন্ধ্যা থেকে হয়তো বা আমাদের মানে বড়দের একটা বের হওয়া, বা একটু বাইরে ঘুরতে গেলাম, বা একটু আনন্দ করলাম, এই তো। একটু ফ্রেন্ডদের সঙ্গে দেখা করা, মানে সারা বছর তো আসলে সেভাবে সময় হয়ে ওঠে না। কোথাও না কোথাও কাজের মধ্যেই আসলে থাকতে ভালো লাগে আমার সব সময়। আমার এরকম কোনো অপশন হয়ে ওঠে না যে কাজের বাইরে কোথাও আমি যে ঘুরতে যাচ্ছি, এই অপশনটা আমার আসলেই হয়নি। আচ্ছা আপু, তোমার এই ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাওয়া হয় না কত বছর? আমার জন্মভিটায় তো অলমোস্ট 8 বছর যাওয়া হয় না। আঙ্কেল আন্টি কি এবার ঢাকায় আছে? আব্বু আম্মুকে সবসময় আমার কাছে ডেকে নেওয়া হয়, মাঝে মাঝে যখন আসতে পারে আসে, আর না হলে আসা হয় না। কারণ এই যে আমি যখন একটু বিজনেস দিকে একটু এগিয়েছি, পার্ক বিজনেসটা আসলে সাধারণ মানুষের জন্য বলবো এটা না করাই ভালো। মানে ঈদ আনন্দ সব চলে যায় জীবন থেকে। আচ্ছা, সবাই তোমার পার্কে ঘুরতে আসে পরিবার নিয়ে, হুম। ঈদ উপলক্ষে ছুটি পায়, একটা গেট টুগেদার হয়, আর সেখানে তোমার সকল ব্যস্ততা সেই পার্কটাকে নিয়ে। কিভাবে মানুষের একটু আনন্দ ঘন সময় পার করতে পারবে, হ্যাঁ, মানে মানুষের ভালো চিন্তা করতে গিয়ে কি মনে হচ্ছে না যে আসলে নিজের ঈদের আনন্দটা একটু কমে যাচ্ছে? একটু না, আমার মনে হয় আমি গত 7 বছরের আমার ঈদ সব মাটি হয়েছে এটার জন্য। সো আই হোপ সামনে আমি আমার আমার লাইফটাকে আরেকটু শর্ট করব, যাতে আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে, আমার নিজেকে একটু সময় দিতে পারি। কারণ আলটিমেটলি দেখো আমাদের শুধু এইসব সাইড বাদেও ঈদের থেকে তো অনুষ্ঠান স্টার্ট হচ্ছে। 7 দিন ব্যাপী আমাদের টেলিভিশনে লাইভ, আমাকে আসলে সবটাই দেখতে হচ্ছে। দিনের বেলাটা এগুলো করে আবার কিন্তু সন্ধ্যায় অনুষ্ঠানের প্রিপারেশন নিয়ে অনুষ্ঠান করতে হচ্ছে। সো আমার পরিশ্রমের জায়গাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমি রিল্যাক্সের জায়গাটা আসলে পাচ্ছি না, নিজেকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে হচ্ছে। আচ্ছা, এই যে প্রোগ্রামের ব্যস্ততার কথা বললে, একটা বিষয় জানতে চাই তোমার কাছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে তুমি এত বেশি ট্রাভেল করতে হয় তোমাকে, আজকে ঢাকায়, কালকে নরসিংদী, হয়তোবা তারপর দিন পাবনা, মানে প্রত্যেকটা জেলায় তোমাকে ঘুরতে হচ্ছে। এত ট্রাভেল করো, আসলে কিভাবে মেনটেন করছো?
দেখো, একটা সময় আমার মনে হতো যে জীবন এভাবেই চলে যাচ্ছে, যখন যার লাইফস্টাইল চলছে, সুন্দর সময়টা আসলে খুব দ্রুত কেটে যায়। কিন্তু যখন দেখবা একটা খারাপ সময় আসে জীবনের, সেই টাইমটা তোমার কিন্তু মনে হবে যে তুমি একটু একাকিত্ব, একটু আলাদা, একা থাকো। তো যখন তুমি একা থাকবে তখন কিন্তু তোমার মনে হবে যে তোমার অপূর্ণতা কি আছে, তোমার জীবনের কোন কোন অংশটা এখনো আধার রয়ে গিয়েছে। তা আমি যখনই ভাবি তখনই মনে হয় যে না, কাজেই সুখ। কাজের মধ্যে থাকলে মানুষের মাইন্ড না চারিদিকে ছুটে না, তুমি একটা জায়গা তোমার কাজকে ফোকাস করছো। যখন তুমি কাজ করবা না, ওই যে বলে না কাজ না থাকলে শয়তান নাড়ি ছাড়ে, কত কথাই তো আমরা শুনি, ঠিক এইরকম। তা আমি মনে করি যে একটা মানুষ আহ, কয়েকটা সময়ে নিজেকে বিভক্ত করবে, যে এই সময়টা আমার পরিবারের জন্য, এই সময়টা আমার কাজের জন্য, আর একটা সময় শুধুই নিজের জন্য। যে সময়টায় তার কাজটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে নিজেকে আরেকটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। আসলে আমি প্রতিনিয়ত আমার সাথেই যুদ্ধ করি, আমার কোনো শত্রু নেই। আর যেহেতু তোমাকে কাজের জন্য আসলে সারা বছর বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়, কিন্তু এই ঈদ উপলক্ষে পরিবার নিয়ে বিশেষ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কিনা? বিশেষ কোথাও ঘুরতে যাওয়ার অপশন নাই, কারণ মানুষ যায় পার্কে, আমার তো বাসায় এখন পার্ক। সো আমার আব্বু আম্মু, আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, আমার সবাই, বাচ্চা কাচ্চা সবাই পার্কে। আচ্ছা আচ্ছা। আমি শুধু ওদেরকে রেখে রেখে একটু কাজ করব, আবার ব্যাক করব, কাজ করব, আবার ব্যাক করব, এই তো আমার একটু পরিশ্রমটা বেশি। আর এবার ঈদে দর্শকের জন্য কি কি চমক দিয়েছো তুমি? মায়ার সুতায় আইকে মিউজিক স্টেশন থেকে একটা গান রিলিজ হচ্ছে, আরও কিছু গান রিলিজ হওয়ার কথা ছিল, বাট এবারের রোজাটা না আমি একটু আমার নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেছি। কেমন কেটেছে? প্রত্যেকবার তো এত পরিমাণ রেকর্ডিং নিয়ে, এবার আমি বলছি যে না, সব কুরবানিতে করব, এবার আর কাজ করব না। 7-8টা গান করেছি, তারপরে আরও 4টা গান, প্রায় 12টা গান আমার ভোকাল দেওয়া হয়েছে, কারণ বাট রিলিজ হবে ম্যাক্সিমাম 4-5টা, বাকিগুলো আনরিলিজই থাকছে কুরবানির জন্য। কারণ পুরো বছর জুড়ে রমজান মাসটা তো একবার পাওয়া যায়, একবারই একটা আসে। মাস। তো এই মাসটাই একটু আমার রবের সাথেই ছিলাম, আর বাকি টাইমগুলোতে যেহেতু সবাই বাসায়, সবাই তো একটু পরিবার নিয়েই আছি, ভালো লাগছে, এটাও একটা অন্যরকম অনুভূতি। আচ্ছা, একটা মাস তো নিজের মতো করে কাটালে, আজকে ঈদের দিন নিশ্চয়ই আমাদের দর্শককে হতাশ করবে না? দর্শকদের জন্য কি ছোট্ট একটা গান আমরা শুনতে পারি? তাহলে কি গান শোনাবো, বিচ্ছেদ গান শোনাবো নাকি রিদমিক গান শোনাবো বলো? তুমি তোমার দর্শককে তোমার পছন্দ মতো একটা গান শোনাও, তোমার পক্ষ থেকে ঈদের উপহার। ওকে। ভুলে যদি আর কোনদিন প্রেমের নামটি মুখে লয়াবি, প্রেমের নামটি মুখে লই, যেন আমি নরকবাসী হই, সখী রে, যেন আমি নরকবাসী হই। এতটুকুই থাকলো। তোমার কণ্ঠে কিন্তু একটু ক্লান্তি ছিল না। গান গাওয়ার সময় হয়তো বা ক্লান্তি থাকে না, কিন্তু ভোকাল তো আসলে হিউম্যান বডির সাথে কানেক্টেড। সো আমার মনে হয় যখন আমার শরীরটা খারাপ লাগছে, তখন আমার মনে হয় যে আমার ভোকালটা অটোমেটিক টায়ার্ড বোধ করছে। তুমি আজকেও বলছিলে আসলে সারাদিন কাজ করে অনেক বেশি টায়ার্ড, আজ মানে আমরা এই আড্ডাটাতে বসবো কিনা এটা নিয়েও আমরা একটু কনফিউশনে ছিলাম। যাই হোক, ফাইনালি প্রতিটা ঈদের দিন আমাদের ভাই বোনের একসঙ্গে কাটছে হ্যাঁ, এবং প্রতি এবং বছর ঈদে সময় আমাদের টিভি, দেখা হচ্ছে। সময় টিভির সাথে আমি ঈদের দিনটা আছি, এটা একটা বিরাট পাওয়া। থ্যাংক ইউ। আচ্ছা আপু, তুমি এবার ঈদ উপলক্ষে সবচেয়ে কোন চমকপ্রদ একটা খবর দিতে চাও আমাদের? আমি একটা খুবই সুন্দর একটা প্ল্যান করেছি জীবনের। প্ল্যান আসলে বলতে হয় না, তাও যেহেতু জিজ্ঞেস করলে, আমার ইচ্ছা আছে যে আমি আগের থেকেই ছিল, যেহেতু আমার স্নেহা অ্যান্ড সাফিয়া ফাউন্ডেশনের ওনার যেহেতু আমি, কিন্তু এখন আমার একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, যে এই প্ল্যানটা যে আমি নিজের আপন মানুষ, নিজেদের পরিবার বা আমার বাচ্চারা, তাদের জন্য তো আমি জীবনের শেষ নিঃশ্বাস অবধি কাজ করে যাব, কিন্তু তার বাইরে আমি কিছু এতিম শিশুদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার অ্যাটলিস্ট 100টা বাচ্চা থাক,
এবং এটা কি আমি তাদের কাজ শুরু করেছো? আমি একটু একটু করে শুরু করেছি, কিন্তু পুরোপুরি যখন আমি গুছিয়ে উঠব তোমাদেরও সহযোগিতা লাগবে আমার। আমি চাই যে আমার এই কাজটা পরিপূর্ণ হোক এবং আমি আহ, ওদের জন্য কিছু করতে চাই, যেন দিন শেষে আমার কাছে কখনো আহ, কারোর জন্য আফসোস না হয়। আমার যখন অনেকগুলো বাচ্চা আমাকে মা বলে ডাকবে, আমার যেন ওই ভিতরে কোনো কষ্টবোধ না থাকে কখনো। সৃষ্টিকর্তার কাছে আমি এতটুকুই চাই আপাতত, যে আমি আমার বাকি জীবনটা, আমার কাজের যতটুকু টাকা আছে, আমার বাচ্চাদের আমি আমি চাই যে ওরা ভালো ভালো জায়গায় পড়াশোনা করে, আমি এটাও জানি না যে ওরা আমার সঙ্গে সারা জীবন, যেহেতু আমার দুটোই কন্যা সন্তান, স্টে করবে কিনা। এমনও হতে পারে যে আমেরিকায় সেটেল হয়ে যেতে পারে, বিয়ে শাদী করে চলে গেল। চলে যেতে পারে। তো শেষ জীবনে আমি কার কাছে থাকবো? আমার ইচ্ছা আছে যে আমি ওদেরকে নিয়ে থাকবো, যাতে আমার কোনো আফসোস না লাগে। এবং আমার মনে হয় ওটাই হচ্ছে সব থেকে পিওর ভালোবাসা। মানে সালমা শিশুদের জন্য একটা নিরাপদ আশ্রয় করতে চায় এবং সেই আশ্রয়ে শুধু ওদের নিজের জন্য জন্য না, একটা আমার নিরাপদ আশ্রয় খুঁজে নিতে আমার চায়। নিজের জন্য। আমি আচ্ছা। ওদের জন্য শুধু তো না, আগে তো মা ঠিক থাকলে সন্তানরা ঠিক থাকবে। তো আগে আমি আমার আশ্রয়টা করতে চাই, এবং সেই ছোট্ট আশ্রয়স্থলের মধ্যে আমি প্রথম চাই যে আমার 100টা বাচ্চা, এরপরে সবার দোয়া থাকলে হয়তো বা এটা অনেক বড় বৃদ্ধি হবে। কিন্তু আমি যেহেতু অনেক ছোট মানুষ, আমার মনে হয় আমার এতটুক করার মতো, মানে আল্লাহ পাক আমাকে অবস্থান দিয়েছে। এর পরেরটা পরের হিসাব। আচ্ছা আপু, আমরা তো আসলে দেখি যে মানবিকতা তো প্রত্যেকের মধ্যে থাকে, আমরা হয়তো বা কেউ সেটা প্রদর্শন করছি, কেউ সেটা করছি না, বা আমাদের অনেকের করার একটা ইচ্ছা থাকে কিন্তু আমাদের সামর্থ্য হয়ে ওঠে না। কিন্তু এই যে আশেপাশে যাদের দেখছো বা তোমার চারপাশের যে মানুষগুলো আছে, তাদের মধ্যে আসলে কতটুকু মানবিকতা খুঁজে পাও? সব কিছু মিলে একটা ব্যাপার, যে আমি আসলে কারোর জন্য কিছু করছি না, আমি কিন্তু নিজের জন্য করছি। কারণ আমার মনে হয়েছে যে কোথাও যেয়ে মনে হয়েছে যে তুমি এই মানব জীবনে তুমি তোমার জন্য তো সবসময় চিন্তা করেই যাচ্ছ। জীবনের জন্য তুমি কিছু করো, জীবন তোমাকে দুগুণ ফিরিয়ে দিবে। তো আমি আসলে আমার নিজেকেই বাঁচাতে চাচ্ছি, অন্য কারোর জন্য নয়। কারণ আমার মনে হয়েছে যে আমি শেষ জীবনে আমি এমন কারো কাছে থাকতে চাই, যাদের মধ্যে আমার কোনো ওই লেভেলের এক্সপেকটেশন থাকবেই না যে প্লিজ আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, আমাকে ট্রাস্ট করো, মানে আমার স্বপ্নগুলোকে নষ্ট করো না, এরকম মনে হবে না। আমার চাওয়া থাকবে এতটুকু, দেখবা যে ওখানে না কোনো ভালোবাসার কমতিই থাকবে না। তাই আমি আমার নিজের ইমোশন, নিজের ভালোবাসার জায়গাটাকে স্ট্রংলি এখনই আটকে দিতে চাচ্ছি, যে ভবিষ্যতে ইন ফিউচার আমি যেন ওখান থেকে আর কোনো আঘাত না পাই জীবনে। কারণ একটা মানুষ যখন আঘাত পায় তখন বারবার কিন্তু ভাঙে, আর মানুষ যতবার ভাঙে ততবার সেই মানুষ এগিয়ে যাওয়ার জন্য তার জন্য টাফ হয়ে যায়। তো আমার যখন ওই কোমলমতি শিশুদের মুখে যখন ভালোবাসা দেখব, আমার মনে হয় তখন আমার কাজের জায়গাটা অনেক বেশি স্ট্রং এবং বোল্ড হবে। আচ্ছা আপু, তোমার এই ভাবনা, এটা কি তোমার জীবন তোমাকে শিক্ষা দিয়েছে? না, মেবি আমি এটা এখন আমার জীবন দর্শন থেকে নিচ্ছি, আমি কারোর কাছ থেকে কিছু নিচ্ছি না। আমার মনে হয়েছে যে একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়াটা অন্যায় না, পাপ নয়। সেখান থেকে নিজেকে বড় করে একটা জায়গায় প্রতিষ্ঠিত করাটাও অন্যায় নয়। এখন একটা মানুষ একটা অবস্থানে যাওয়ার পরে সেই মানুষটাকে টেনে হিঁচড়ে নামানোরও কিছু নেই। আমরা আসলে নিজেকে সময় দেওয়াটা আসলে উচিত। প্রত্যেকটা মানুষের নিজেকে সময় না দিলে আসলে সমস্যা। আমরা নিজেকে সময় না দেওয়ার কারণেই কিন্তু আমরা পথটাকে আলোকিত না করে আমরা অন্ধকারের দিকে নিজেকে এগিয়ে নিচ্ছি। আমরা যদি নিজেকে ভালোবাসি তাহলে নিজেকে আলোকিতভাবে রূপান্তরিত করব, এবং পৃথিবীতে যতই বিপদ আপদ হোক না কেন, ওই আলোটা দেখে কিন্তু পথ চিনে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। তো যদি তুমি নিজেকে আলো বাদ দিয়ে অন্যকে আলো বানাতে রেডি থাকো, অলওয়েজ প্রস্তুত থাকো, একটা সময় যেয়ে দেখবে যে তুমি অন্ধকারে কোথায় হারিয়ে গিয়েছো। তোমার এই খবরটাও নেবে না তুমি কেমন আছো, আর ইউ হ্যাপি অর স্যাড, নো ওয়ান। মানে কারো বদার করারও টাইম নেই, এবং এটাই পৃথিবী, বাস্তব দুনিয়া। কিন্তু আমি চাই যে আমার এই ছোট্ট জীবনে যত কিছুই হোক না কেন,
আমি আমার জায়গা থেকে আমার কর্মে এগিয়ে যাব, কারণ আমি জানি আমার ভক্তরা আমার পাশে আছে। আপু, কখনো জিজ্ঞেস করা হয়নি আসলে তুমি তোমার পরিচয় এবং তুমি তোমাকে নিয়ে কতটা গর্বিত? আমি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড মাই লাইফ, এবং আমি আমি বলবো আমি অনেক ধৈর্যশীল একজন মানুষ। কারণ একজন মানুষের জীবনে অনেক কিছু ঘটবে, কিন্তু সামটাইমস আমি খেয়াল করে দেখি যে অনেক মানুষ আছে যে একজন মানুষ সম্পর্কে জানে না, কিন্তু খুব অবলীলায় সেই মানুষটার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে লিখে দিচ্ছে, বলে ফেলছে। ব্যক্তি মানুষটার সাথে তার কোনো পরিচয়ও নেই, তাও বলে ফেলছে। খুবই অবাক লাগে যে কি অদ্ভুত আমাদের সমাজ। এই কারণেই কি তুমি সম্প্রতি লিখেছিলে যে আসলে এখন শুধু নিজেকে নিয়ে ভাবতে চাও, নিজের মতো করে ভাবতে না, চাও? আমি আমার ভক্ত শ্রোতা, যেহেতু আমার 40 লাখ ফলোয়ার মানুষ আমার সঙ্গে আছে, আমার একটা পরিবার, আমি আমার ভালো মন্দ সব কিছু আমার পরিবারের সাথে শেয়ার করি। কারণ আমার ফ্যামিলির বাইরে আমার ভক্তরা আমার পরিবার, আমার শক্তি আমার ভক্তরা। তাদের জন্যই তো দেখো আমি ভালো আছি। মানে এই ভালো থাকা তো আসলে আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। মানে আমাদের সবকিছুর ঊর্ধ্বে কি আমরা আমরা ভালো থাকতে চাই। আমরা কাজ মাস্ট। করি বা আমরা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাই, যাই করি না কেন আমাদের উদ্দেশ্য থাকে আমাদের ভালো থাকা। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে তুমি কতটা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আই এম ভেরি ফাইন, থ্যাংক ইউ। আরেকটা বিষয় আমি জানতে চাই যে ঈদ নিয়ে তো আমাদের অনেক ধরনের পরিকল্পনা থাকে। তো এবার ঈদের পরিকল্পনাটা কেমন ছিল তোমার, আর সেটা কতটুকু করতে পেরেছো? ঈদ দিয়ে পরিকল্পনা আমার অনেকগুলো কাজ আমি মনে করো যে চারিদিকে গুছিয়ে রেখেছি। কাজগুলো একটা একটা করে হবে, দর্শকও সেটা জানতে পারবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর আমার পার্কটা নতুন করে ডেন্ট পেন্ট করা হলো, নতুন করে অনেক কিছু রেডি করা হয়েছে, নতুন রাইড বসানো হয়েছে যাতে শিশুরা বিনোদন করতে পারে। কাজ অনেকগুলো করে রাখছি, গানের কাজ, সেগুলো সুন্দর আকারে একটা একটা করে রিলিজড হবে। আর স্টেজ শো, দেশের বাইরের প্রোগ্রাম, বাংলাদেশের প্রোগ্রাম, এই তো আছে। ঈদের দিন তো বললা যে আসলে কিভাবে পার করছো, কিন্তু যখন একান্ত বাসায় ফিরে আসো, তো পরিবারের সঙ্গে যখন থাকতেছো, তখনও তো তোমার এই গানটা তোমার সঙ্গে আছে। এমন হতে পারে পারিবারিক আড্ডায় গান, যে কাজগুলো তোমার শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে ঈদ উপলক্ষে, সেটা তো কেমন তারা গ্রহণ করছে সেই রেসপন্সটা পেতেও অন্তত 2-3 দিন টাইম লেগে যায়। কিন্তু পরিবারের মানুষ যখন গান শুনে, তাদের প্রতিক্রিয়া কেমন থাকে? সাফিয়া তো আছেই, টেলিভিশনে গান দিয়ে সে লিপসিং করছে, নাচতেছে, সারাদিন আব্বু আম্মুকে দেখাচ্ছে। আর আমার ছোট ভাইটা তো আমার সঙ্গে সব জায়গায় কাজে যাচ্ছে, তো আমার কাজের সাথে তারা যুক্ত হয়ে আমাকে সবসময় জানাচ্ছে আমাকে কেমন লাগছে। আম্মা তো বলে, "মা, এটাতে ভালো লাগছে, এই ড্রেসটা পরছো খুব সুন্দর দেখাচ্ছে, এই গানটা খুব ভালো হয়েছে।" আচ্ছা, এখানে আমি একটু তোমাকে থামাতে চাই। তোমার কণ্ঠে আন্টির সবচেয়ে পছন্দের গান কোনটি? এখন হচ্ছে এমনও ভালোবাসা হয় না। শুনবো আমরা 2 লাইন। শোনা যেতেই পারে। এমনও ভালোবাসা চাই না রে, এমনও পেরেতে চাই না, তোর মতো এমন মানুষ, তোর মতো এমন মানুষ কারো যেন হয় না, এমন পেরেতে চাই না, এমন ভালোবাসা চাই না রে, এমন পেরেতে চাই না। আমরাও চাই যে আসলে যাকেই ভালোবাসবো, মন থেকে ভালোবাসবো, তবে তার থেকে কোনো কিছু প্রত্যাশা করব না। তবে আপু, তুমি সারা বছর গান নিয়ে ব্যস্ত সময় পার করো এবং বিশেষ করে উৎসবের সময়গুলোতেও তোমার গানের অনেক বেশি চাপ থাকে। কিন্তু তোমার যেভাবে আসলে এই গানের জীবনটা চলছে, তুমি তোমার এই গান যাত্রাকে আর কিভাবে দেখতে চাও? মানে কি পরিকল্পনা আছে তোমার এই গান যাত্রা নিয়ে? অনেক কাজই তো আসলে আছে, যে যেমন আমি লালন সাইজিকে নিয়ে অনেক কাজ করতে চাই। আমার একটা স্বপ্নের একটা জায়গা আছে যেটা আমি কমপ্লিট করতে পারিনি। আমার ইচ্ছা আছে ঈদের পরে আমার গুরুজিকে নিয়ে এই কাজটা করার। তো আল্লাহ যদি সহায় হন তাহলে আমি এই কাজটা শুরু করব। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ঈদের দিনটাতে আমাদের সঙ্গে
এতক্ষণ সময় তুমি কাটিয়েছো এবং বিশেষ করে এই যে দর্শকের অনেক চাওয়া থাকে, তাদের পছন্দের মানুষের কথা শুনবে, পছন্দের মানুষের কণ্ঠে একটু গান শুনবে, এই বিশেষ দিনটাতে আসলে তারা কিভাবে কাটাচ্ছে সেটাও তারা জানতে চায়। তো তুমি তোমার সেই দর্শকের উদ্দেশ্যে কি বলবে? দর্শকের উদ্দেশ্যে যেটা সবসময় বলি যে আমি আমি সালমা, আমার ছোটবেলার থেকে স্বপ্ন ছিল শিল্পী হওয়ার, কিন্তু আমার দর্শকের সাপোর্ট এবং ভালোবাসা না থাকলে আমি আসলে আজকের এই পর্যন্ত আসতেই পারতাম না। এবং এখন অবধি এত স্ট্রংলি, সুন্দরভাবে জীবন এত স্মুথলি চলে যাচ্ছে শুধুমাত্র আমার দর্শকের সাপোর্ট এবং ভালোবাসার কারণে, আর উপর আল্লাহর রহমত। তা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। ঈদ উপলক্ষে নিশ্চয়ই তাদেরকে একটু উইশ করতে চাও? হ্যাঁ, তা তো অবশ্যই। ঈদ মোবারক। আমার পরিবার, আমার বড় পরিবার চাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন পরিবারকে নিয়ে। আর এই ঈদের আনন্দটা আসলে যেন সারা বছর আপনাদের থাকে, এটাই আমার চাওয়া। আর এবার আমার চাওয়া, আমাদের এই আড্ডা শেষ করার সময় যেহেতু লালনের কথা বলছিলে, লালনের একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই। এটা এই গানটাই অন্যরকম, একদম সাইজি সৃষ্টিকর্তাকে নিয়ে গানটা বোধহয় উৎসর্গ করেছেন, লিখেছেন। ক্ষময় অপরাধ ও হে দিন না, কেসে ধরে আমায় লাগাও কিনারে, ক্ষময় অপরাধ। তুমি হেলাই যা করো তাই করিতে পারো, হেলাই যা করো তাই করিতে পারো, তুমি বিনে পাপী করুণ কে করে, ক্ষময় অপরাধ ও হে দিন না, কেসে ধরে আমায় লাগাও কিনারে, ক্ষময় অপরাধ।